আপনি কি কখনো ভেবেছেন আমাদের ভেতরে কি এমন কোনো শক্তি আছে যা চাইলে পুরো জীবনটাই বদলে দিতে পারে? আপনি কি জানেন সঠিক চিন্তা আর সঠিক কাজের মাধ্যমে আপনার জীবনের সীমাহীন ক্ষমতাকে জাগিয়ে তোলা সম্ভব? আর যদি বলি আপনার ভেতরেই রয়েছে সাফল্যের চাবিকাঠি, তবে বিশ্বাস করবেন? নমস্কার বন্ধুরা, কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব অ্যান্থনি রবিন্সের বিশ্ববিখ্যাত বই আনলিমিটেড পাওয়ার নিয়ে। চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চিন্তা, বিশ্বাস ও আবেগ কিভাবে জীবনের মান নির্ধারণ করে? মানুষের জীবন আসলে তার চিন্তা, বিশ্বাস আর আবেগের প্রতিফলন। আমরা যেভাবে ভাবি, যেভাবে বিশ্বাস করি এবং যেভাবে অনুভব করি, তাই আমাদের কর্মকে পরিচালিত করে এবং সেই কর্মের মাধ্যমেই গড়ে ওঠে আমাদের জীবন। তাই বলা হয়, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। চিন্তা, থটস। আমাদের প্রতিটি কাজের শুরু হয় চিন্তা থেকে। যেমন যদি কেউ মনে করে সে কোনো কাজে সফল হবে না, তাহলে সে কাজ শুরু করার আগেই তার ভেতরে ভয় কাজ করতে থাকে। বিপরীতে যদি কেউ ইতিবাচকভাবে ভাবে আমি পারবো, তাহলে সেই মানসিক শক্তি তাকে এগিয়ে নিয়ে যায়। চিন্তা আসলে মনের ভিতরে সেই স্ফুলিঙ্গ যা কর্মের আগুন জ্বালায়। বিশ্বাস, বিলিভস। চিন্তার চেয়েও গভীরে রয়েছে বিশ্বাস। বিশ্বাস আমাদের অবচেতন মনে এমনভাবে গেঁথে থাকে যে আমরা তার ওপর ভিত্তি করেই জীবন পরিচালনা করি। একজন যদি বিশ্বাস করে যে সে কখনোই বড় কিছু করতে পারবে না, তবে জীবনের প্রতিটি সুযোগকে সে নিজে থেকেই এড়িয়ে যাবে। আবার যদি বিশ্বাস করে যে প্রচেষ্টা দিলে সবই সম্ভব, তবে ব্যর্থতার মধ্যেও সে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেবে। তাই রবিন্স বলেছিলেন, মানুষ যা সত্যি বলে বিশ্বাস করে সেটাই তার কাছে সত্যে পরিণত হয়। আবেগ, ইমোশনস। চিন্তা ও বিশ্বাসের ফলাফল হলো আবেগ। আমাদের প্রতিদিনের সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে। রাগ, ভয় বা হতাশা যেমন আমাদের পিছিয়ে দেয়, তেমনি আনন্দ, ভালোবাসা ও উৎসাহ আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। একই ঘটনা দুইজনের জীবনে ভিন্ন প্রভাব ফেলে, কারণ তারা ভিন্নভাবে আবেগকে গ্রহণ করে। যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তারা প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। জীবনের মান নির্ধারণ। অবশেষে চিন্তা, বিশ্বাস ও আবেগ একত্রিত হয়ে নির্ধারণ করে আমরা কেমন জীবনযাপন করব। ইতিবাচক চিন্তা, গঠনমূলক বিশ্বাস ও শক্তিশালী আবেগ আমাদের আত্মবিশ্বাসী করে তোলে, সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় এবং মানসিক শান্তি দেয়। অপরদিকে নেতিবাচক চিন্তা, সীমাবদ্ধ বিশ্বাস ও দুর্বল আবেগ আমাদের জীবনের মান নষ্ট করে দেয়। যেমন উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি মনে করে আমি পড়াশোনায় খারাপ, এটাই তার বিশ্বাস হয়ে যায়, তখন তার পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়, মনোযোগ নষ্ট হয় এবং ফলাফল খারাপ হয়। কিন্তু যদি সে ভাবে আমি চাইলে শিখতে পারবো, তাহলে তার ভেতরে ইতিবাচক আবেগ জাগে, প্রচেষ্টা বাড়ে এবং ফলাফলেও উন্নতি আসে। ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং নেতিবাচক বিশ্বাস ভাঙা। মানুষের জীবনে সাফল্য বা ব্যর্থতার প্রধান চাবিকাঠি হল তার মানসিকতা। একজনের চিন্তার ধরন যেমন ইতিবাচক হলে সে প্রতিটি সমস্যার মধ্যে সুযোগ দেখতে পায়, তেমনি নেতিবাচক চিন্তা করলে একই পরিস্থিতি তার কাছে অসাধ্য হয়ে দাঁড়ায়। তাই ইতিবাচক মানসিকতা গড়ে তোলা জীবনের উন্নতির জন্য অপরিহার্য। ইতিবাচক মানসিকতা গড়ে তোলা। ইতিবাচক মানসিকতা তৈরি করতে হলে প্রথমেই নিজের মনের ভেতরকার কথাগুলো নিয়ন্ত্রণ করা জরুরি। আমরা প্রতিদিন নিজেদের সাথে অসংখ্য কথা বলি, যেমন আমি পারবো না, এটা খুব কঠিন, আমার দ্বারা হবে না। এইসব নেতিবাচক কথা অজান্তেই আমাদের মনকে দুর্বল করে। তাই সচেতনভাবে নিজেকে বলতে হবে আমি পারবো, আমি শিখতে পারি, প্রচেষ্টা দিলে সম্ভব। এছাড়া প্রতিদিন কিছু ইতিবাচক অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সকালে উঠে কৃতজ্ঞতা প্রকাশ করা, নিজের লক্ষ্যগুলো লিখে রাখা, সফল ব্যক্তিদের জীবন থেকে প্রেরণা নেওয়া, এগুলো মানসিকতাকে শক্তিশালী করে। একই সাথে নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকা এবং ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো মানসিকতা পরিবর্তনে বড় ভূমিকা রাখে। নেতিবাচক বিশ্বাস ভাঙা। আমাদের জীবনের অনেক সীমাবদ্ধতা আসলে বাইরের নয়, ভেতরের। ছোটবেলা থেকে পরিবার, সমাজ বা অভিজ্ঞতার কারণে অনেক ভুল বিশ্বাস মনের মধ্যে গেঁথে যায়।
যেমন টাকা রোজগার করা কঠিন, আমার ভাগ্য খারাপ, আমি কখনো বড় হতে পারবো না। এই বিশ্বাসগুলো আসলে বাস্তব নয়, এগুলো শুধু আমাদের মানসিক শৃঙ্খল। নেতিবাচক বিশ্বাস ভাঙার জন্য প্রথমে সেগুলো চিহ্নিত করতে হবে। নিজের কাছে প্রশ্ন করা দরকার, এটা কি সত্যিই সত্য, নাকি আমি কেবল ধরে নিয়েছি? এরপর সেই বিশ্বাসের বিপরীতে নতুন প্রমাণ খুঁজে বের করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভাবে আমি ভালো বক্তা নই, তবে তাকে ছোট ছোট পরিস্থিতিতে কথা বলার অভ্যাস করতে হবে। যখন সে সফল অভিজ্ঞতা পাবে, তখন পুরনো বিশ্বাস ভেঙে নতুন বিশ্বাস জন্ম নেবে। এছাড়া আত্মপ্রেরণামূলক বই পড়া, সফলতার গল্প শোনা এবং দৈনন্দিন জীবনে ছোট ছোট লক্ষ্য পূরণ করাও নেতিবাচক বিশ্বাস ভাঙতে সাহায্য করে। প্রতিটি ছোট সাফল্য আমাদের মনে প্রমাণ দেয় যে আমরা পারি। এভাবেই একসময় পুরনো সীমাবদ্ধ বিশ্বাসগুলো মিলিয়ে যায় এবং তার জায়গায় আত্মবিশ্বাসী বিশ্বাস তৈরি হয়। সঠিক প্রশ্ন ও ভাবনা ব্যবহার করে নিজেকে শক্তিশালী করা। মানুষের জীবনের মান অনেকাংশে নির্ভর করে সে নিজের কাছে কেমন প্রশ্ন করে এবং কেমনভাবে চিন্তা করে তার উপর। মস্তিষ্ককে যদি ভুল প্রশ্ন দেওয়া হয়, সে ভুল উত্তরই খুঁজে বের করবে। আর যদি সঠিক প্রশ্ন দেওয়া হয়, মস্তিষ্ক এমন সমাধান তৈরি করবে যা আমাদের এগিয়ে নিয়ে যায়। সঠিক প্রশ্নের শক্তি। প্রতিদিন আমরা অসংখ্য প্রশ্ন নিজেদের কাছে করি, যেমন আমি কেন এত দুর্ভাগ্যা, বা আমার জীবন এত কঠিন কেন? এই ধরনের প্রশ্নের উত্তর কখনোই ইতিবাচক হয় না, এগুলো কেবল হতাশা বাড়ায়। কিন্তু যদি প্রশ্ন পাল্টে ফেলা হয়, এখান থেকে আমি কি শিখতে পারি, এখন আমি কি করলে পরিস্থিতি ভালো হবে, আমার ভেতরে কি শক্তি আছে যা দিয়ে আমি এগোতে পারি, তখন মন স্বয়ংক্রিয়ভাবে সমাধান খুঁজতে শুরু করে। সফল মানুষরা সবসময় সমস্যার ভেতর থেকে সুযোগ বের করার জন্য নিজেদের কাছে প্রশ্ন করে। তারা ব্যর্থতাকে প্রশ্নের মাধ্যমে শিক্ষায় রূপান্তর করে। এই কারণেই এক একজনের কাছে একই পরিস্থিতি বাধা মনে হয়, আবার অন্যদের কাছে সুযোগ হয়ে ওঠে। ভাবনার ধরন। ভাবনা হলো আমাদের মানসিক দিক নির্দেশনা। যদি সবসময় নেতিবাচক চিন্তা করি, তাহলে মানসিক শক্তি কমতে থাকবে, কিন্তু গঠনমূলক ভাবনা মনের শক্তি বাড়ায়। যেমন সমস্যায় পড়লে নেতিবাচক ভাবনা হতে পারে, এটা আমার দ্বারা হবে না, আর ইতিবাচক ভাবনা হতে পারে, এটা চ্যালেঞ্জিং, কিন্তু আমি শিখে নেব। চিন্তার ধরন পরিবর্তন করতে হলে সচেতনভাবে নিজের ভেতরের কথোপকথন পাল্টাতে হবে। ছোটখাটো ঘটনায় হতাশ না হয়ে প্রশ্ন করতে হবে, এই পরিস্থিতিতে ইতিবাচক দিক কী, বা এই অভিজ্ঞতা থেকে আমি কি অর্জন করতে পারি। এই ধরনের ভাবনা মনকে শান্ত রাখে এবং সঠিক সিদ্ধান্ত নেবার শক্তি দেয়। নিজেকে শক্তিশালী করা। যখন আমরা সঠিক প্রশ্ন করি এবং গঠনমূলক চিন্তা করি, তখন আত্মবিশ্বাস বাড়ে। যে কোনো সমস্যাকে তখন আমরা ভয় হিসেবে না দেখে শিক্ষা হিসেবে দেখি। আমাদের মস্তিষ্ক তখন নতুন নতুন উপায় বের করে দেয়। ধীরে ধীরে আমরা বুঝতে পারি ভেতরে আসলে সীমাহীন শক্তি আছে, শুধু সেটাকে জাগ্রত করার জন্য দরকার সঠিক প্রশ্ন আর সঠিক ভাবনার চর্চা। আবেগকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে সঠিকভাবে ব্যবহার করা। মানুষের জীবনে আবেগ একটি অপরিহার্য অংশ। আনন্দ, দুঃখ, ভয়, রাগ কিংবা ভালোবাসা, প্রতিটি আবেগ আমাদের আচরণকে প্রভাবিত করে। কিন্তু অনেকেই মনে করেন আবেগকে দমন বা নিয়ন্ত্রণ করতে হবে। বাস্তবে আবেগকে দমন করা যায় না, বরং সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা শেখা দরকার। কারণ আবেগই আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক এবং কাজের শক্তিকে গড়ে তোলে। আবেগকে বোঝা। প্রথম ধাপ হলো আবেগকে চেনা। যখন আমরা দুঃখ পাই, তখন সেটা আমাদের জানায় কোনো কিছুর অভাব আছে। যখন রাগ হয়, তখন সেটা সংকেত দেয় আমাদের সীমা কেউ লঙ্ঘন করেছে। আবার ভয় আমাদের সতর্ক হতে বলে। তাই আবেগকে শত্রু ভেবে দমন না করে এটিকে বার্তা হিসেবে গ্রহণ করতে হবে। আবেগকে কাজে লাগানো। যদি কেউ ভয়কে দমন করতে চায়, তবে তা আরও বেড়ে যায়। বরং ভয়কে ব্যবহার করা যায় প্রস্তুতির জন্য। যেমন পরীক্ষার আগে ভয়কে কাজে লাগানো মানে হলো বেশি মনোযোগ দিয়ে পড়া। একইভাবে রাগকে কাজে লাগানো যায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। দুঃখকে ব্যবহার করা যায় নিজের ভেতরে পরিবর্তনের সংকেত হিসেবে। আর আনন্দকে ব্যবহার করা যায় সম্পর্ক দৃঢ় করতে, সৃজনশীল কাজ করতে। আবেগ ও কর্মের সংযোগ। প্রতিটি আবেগ আসলে কর্মের প্রেরণা তৈরি করে। যেমন হতাশা এলে কেউ থেমে যায়, আবার অন্য কেউ ভাবে যে এই অবস্থায় আমি কি করলে ভালো হতে পারি। এটাই পার্থক্য। আবেগকে চেপে না রেখে প্রশ্ন করতে হবে, এই আবেগ আমাকে কি শেখাচ্ছে, আমি কিভাবে এটাকে কাজে লাগাতে পারি। তখন আবেগ আমাদের পেছনে টেনে না ধরে সামনে এগিয়ে নিয়ে যায়। ইতিবাচক আবেগের শক্তি।
আনন্দ, কৃতজ্ঞতা, ভালোবাসা বা অনুপ্রেরণা এই আবেগগুলোকে যত বেশি লালন করা যায় তত বেশি শক্তি মেলে। প্রতিদিন কিছু মুহূর্ত কৃতজ্ঞতা প্রকাশ করলে মনে শান্তি আসে, ইতিবাচক শক্তি বাড়ে। হাসি, প্রশংসা আর সাহায্য করার মাধ্যমে ইতিবাচক আবেগ শুধু আমাদের নয়, আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে। ভয়, দুঃখ, রাগকে ইতিবাচক শক্তিতে রূপান্তর। মানুষের জীবনে তিনটি আবেগ সবচেয়ে প্রবলভাবে প্রভাব ফেলে: ভয়, দুঃখ আর রাগ। সাধারণত আমরা এগুলোকে নেতিবাচক বলে ভাবি এবং দমন করার চেষ্টা করি, কিন্তু বাস্তবে প্রতিটি আবেগেরই একটি উদ্দেশ্য আছে। যদি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এগুলো হয়ে উঠতে পারে সাফল্যের শক্তিশালী হাতিয়ার। ভয়কে ইতিবাচক শক্তিতে রূপান্তর। ভয় মানুষের জন্য একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য জন্মগতভাবে মস্তিষ্কে প্রোগ্রাম করা আছে। তবে অনেকেই ভয়ের কারণে পিছিয়ে যায়। ভয়কে ব্যবহার করার কৌশল হলো এটিকে সতর্ক বার্তা হিসেবে দেখা। যেমন, পরীক্ষার আগে ভয় পাওয়া মানে আমাদের প্রস্তুতি আরও ভালো করার দরকার আছে। চাকরির ইন্টারভিউয়ের আগে ভয় দেখায় যে আমরা সেই কাজটিকে গুরুত্ব দিচ্ছি। তাই ভয়কে শত্রু মনে না করে একে প্রস্তুতি, পরিকল্পনা আর অধ্যাবসায়ের প্রেরণায় রূপান্তর করতে হবে। দুঃখকে ইতিবাচক শক্তিতে রূপান্তর। দুঃখ এমন এক আবেগ যা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। অনেক সময় প্রিয়জন হারানো, ব্যর্থতা কিংবা প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে দুঃখ তৈরি হয়। অধিকাংশ মানুষ দুঃখে ভেঙে পড়ে এবং জীবনের মান নষ্ট করে ফেলে। কিন্তু দুঃখের ভেতরে লুকিয়ে থাকে পরিবর্তনের সংকেত। এটি আমাদের জানায় যে জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। যেমন সম্পর্কের দুঃখ আমাদের শেখায় কিভাবে আরও ভালোভাবে যোগাযোগ করতে হয়। ব্যর্থতার দুঃখ আমাদের মনে করিয়ে দেয় নতুন দক্ষতা শেখার প্রয়োজন আছে। তাই দুঃখকে হতাশার কারাগারে আটকে না রেখে একে আত্ম-উন্নয়নের জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। রাগ কি ইতিবাচক শক্তিতে রূপান্তর। রাগ হলো এমন এক আবেগ যা আমাদের ভেতরের সীমা লঙ্ঘিত হলে প্রকাশ পায়। রাগকে দমন করলে তা ভেতরে জমে থেকে ক্ষতি করে, আবার ভুলভাবে প্রকাশ করলে সম্পর্ক নষ্ট করে দেয়। তবে রাগকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, এটি অসাধারণ শক্তিতে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আসে রাগ থেকে। সমাজে পরিবর্তন আনার আন্দোলন অনেক সময় রাগের ফলেই শুরু হয়। ব্যক্তিগত জীবনে রাগকে কাজে লাগানো যায় নিজের সীমা ভেঙে নতুন কিছু করার শক্তি হিসেবে। যখন কেউ ভাবে আমি আর এই অবস্থায় থাকতে চাই না, তখন সেই রাগই তাকে সঠিক পথে পরিবর্তন আনতে প্রেরণা দেয়। আবেগের রূপান্তর প্রক্রিয়া। এই তিনটি আবেগকে রূপান্তর করতে হলে সচেতনতা সবচেয়ে জরুরি। প্রথমে আবেগকে চিহ্নিত করতে হবে। আমি এখন ভয় পাচ্ছি, দুঃখিত নাকি রাগান্বিত। এরপর প্রশ্ন করতে হবে, এই আবেগ আমাকে কি বার্তা দিচ্ছে? আমি কিভাবে এই শক্তিকে ব্যবহার করতে পারি? যখন আমরা ভয়কে প্রস্তুতিতে, দুঃখকে শেখায় আর রাগকে পরিবর্তনে রূপান্তর করি, তখন এগুলো আর দুর্বলতার উৎস থাকে না, বরং শক্তির উৎস হয়ে ওঠে। স্টেট ম্যানেজমেন্ট যে কোনো মুহূর্তে নিজের মনের অবস্থা পাল্টে নেবার ক্ষমতা। মানুষের জীবন অনেকাংশে তার মানসিক অবস্থার উপর নির্ভর করে। কখনো আমরা আনন্দিত, কখনো হতাশ, কখনো উৎফুল্ল, আবার কখনো ভয়বশত স্তব্ধ। এই মানসিক অবস্থাগুলো আমাদের কর্ম, সিদ্ধান্ত এবং আচরণকে প্রভাবিত করে। সঠিকভাবে নিজের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা বা পাল্টে নেওয়ার ক্ষমতাকেই বলা হয় স্টেট ম্যানেজমেন্ট। এটি শেখা মানে হচ্ছে যে আমরা যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানসিক শক্তি এবং মনোবল বজায় রাখতে পারি। মনের অবস্থা বোঝা। প্রথমে আমাদের বুঝতে হবে যে মনের অবস্থা কোনো স্থিতিশীল বিষয় নয়, এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল। যেমন সকালে ঘুম থেকে উঠেই কেউ আনন্দিত থাকে, কেউ বিরক্ত। কাজের চাপ বা কোনো ঘটনার কারণে মুহূর্তের মধ্যে আবেগ বদলে যেতে পারে। এই অবস্থার প্রতি সচেতন হওয়াই প্রথম ধাপ। যদি আমরা লক্ষ্য করি আমি এখন হতাশ, আমি ভয় পাচ্ছি বা আমি উত্তেজিত, তবে আমরা সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করার পথ খুঁজতে পারি।
মনের অবস্থাকে পাল্টানোর কৌশল। মনের অবস্থাকে পরিবর্তন করার জন্য প্রথমে কিছু সরল কৌশল ব্যবহার করা যায়। শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করা, শরীরের অবস্থার পরিবর্তন, মৃদু ব্যায়াম অথবা ইতিবাচক কথাবার্তা নিজের সাথে বলা। উদাহরণস্বরূপ, যদি কেউ খুব দুশ্চিন্তায় ভুগছে, তখন দ্রুত 2 মিনিটের গভীর শ্বাস-প্রশ্বাস এবং হাঁটাহাঁটি তাকে শান্ত করতে সাহায্য করতে পারে। আবার যদি কেউ হতাশ, তখন ইতিবাচক স্মৃতি মনে আনা বা কৃতজ্ঞতার তালিকা লেখা তার মানসিক অবস্থাকে উত্তেজনা এবং প্রেরণায় রূপান্তর করতে পারে। শরীর এবং মন। স্টেট ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ দিক হল শরীরের অবস্থা। মন এবং শরীর একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। আমাদের শরীর যদি শিথিল থাকে, মনও শান্ত থাকে। শরীর উত্তেজিত হলে মনও অস্থির হয়ে ওঠে। তাই মনের অবস্থাকে পরিবর্তন করতে হলে শরীরের ভাষাও ব্যবহার করা যায়। মাথা উঁচু রাখা, চোখে উৎসাহপূর্ণ দৃষ্টি, হাতের ভঙ্গি, এগুলো স্বল্প সময়ে মানসিক অবস্থাকে শক্তিশালী বা ইতিবাচক দিকে পরিবর্তন করতে পারে। প্রতিকূল পরিস্থিতিতেও নিয়ন্ত্রণ। স্টেট ম্যানেজমেন্ট শেখার সবচেয়ে বড় সুবিধা হল এটি আমাদেরকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে শেখায়। হঠাৎ কোনো সমস্যা বা চাপ আসলে আমরা ভয়, রাগ বা হতাশায় পড়ে না, বরং মনকে সচল করে ইতিবাচক অবস্থায় নিয়ে এসে সমস্যা সমাধান করার ক্ষমতা অর্জন করি। অভ্যাসের মাধ্যমে শক্তিশালী করা। প্রতিদিন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে এই ক্ষমতা আরও শক্তিশালী করা যায়। প্রতিদিন কিছু মুহূর্ত নিজের আবেগ এবং চিন্তার প্রতি সচেতন থাকা, আত্মপ্রশ্ন করা, আমি কি ঠিক অবস্থায় আছি বা আমি কি ইতিবাচকভাবে ভাবছি। এতে ধীরে ধীরে আমরা যে কোনো মুহূর্তে নিজের মনের অবস্থাকে নিয়ন্ত্রণ করার অভ্যাস গড়ে তুলতে পারি। পরিষ্কার লক্ষ্য স্থির করার গুরুত্ব। জীবনে সাফল্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল পরিষ্কার লক্ষ্য স্থির করা। লক্ষ্য ছাড়া জীবন এমন একটি জাহাজের মতো যার কোনো দিক নির্দেশনা নেই। আমরা প্রতিদিন প্রচেষ্টা করি, নানা কাজ করি, কিন্তু যদি স্পষ্ট লক্ষ্য না থাকে তবে সেই প্রচেষ্টা প্রায়ই ব্যর্থ বা অকার্যকর হয়ে যায়। লক্ষ্যের মানসিক প্রভাব। পরিষ্কার লক্ষ্য আমাদের মনের মধ্যে স্পষ্টতা এবং ফোকাস তৈরি করে। যখন আমরা জানি কি চাই, তখন আমাদের মন এবং শক্তি সেই দিকে কেন্দ্রীভূত হয়। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যদি নির্দিষ্ট পরীক্ষায় সাফল্য অর্জন করতে চায়, সে তার পড়াশোনার সময়, শক্তি এবং পরিকল্পনা সেই পরীক্ষার জন্যই ব্যবহার করবে। অন্যদিকে যদি কোনো লক্ষ্য না থাকে, তবে সে অনেক জায়গায় শক্তি ব্যয় করবে, কিন্তু ফলাফল সন্তোষজনক হবে না। প্রেরণা তৈরি করা। লক্ষ্য আমাদের প্রতিদিনের প্রচেষ্টাকে প্রেরণা দেয়। লক্ষ্য ছাড়া জীবন প্রায়শই নিঃসঙ্গ এবং উদ্দেশ্যহীন মনে হয়, কিন্তু একটি স্পষ্ট লক্ষ্য থাকলে প্রতিটি ছোট ছোট কাজও অর্থপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিনের অভ্যেস এবং ছোট সাফল্যগুলো লক্ষ্য অর্জনের দিকে ধাপে ধাপে আমাদের এগিয়ে নিয়ে যায়। যখন আমরা লক্ষ্যকে সামনে রাখি, তখন ব্যর্থতা বা বাধা আমাদের থামাতে পারে না, বরং এগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করি। সময় ও শক্তির সঠিক ব্যবহার। পরিষ্কার লক্ষ্য আমাদের শেখায় কিভাবে সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হয়। যখন আমরা জানি ঠিক কি করতে হবে, তখন অপ্রয়োজনীয় কার্যকলাপে সময় নষ্ট করি না। উদাহরণস্বরূপ, একজন উদ্যোক্তা যদি পরিষ্কার লক্ষ্য স্থির করে যে সে একটি নির্দিষ্ট পণ্যের বিক্রয় বাড়াবে, সে তার বিপণন, উৎপাদন এবং প্রচার কৌশল সেই লক্ষ্য অনুযায়ী সাজাবে। এটি শক্তি এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। মনোবল ও স্থিরতা বৃদ্ধি। লক্ষ্য থাকলে আমাদের স্থিরতা এবং মনোবল বৃদ্ধি পায়। প্রতিকূল পরিস্থিতিতেও আমরা লক্ষ্যকে সামনে রেখে ধৈর্য ধরে কাজ করতে পারি। যখন স্পষ্ট লক্ষ্য থাকে, তখন আমরা সহজেই অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়াতে পারি এবং আমাদের সিদ্ধান্তগুলো লক্ষ্যকেন্দ্রিক হয়। সৃজনশীলতা ও সমস্যা সমাধান। পরিষ্কার লক্ষ্য আমাদের সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে। যখন আমরা জানি কি অর্জন করতে চাই, তখন আমাদের মস্তিষ্ক নতুন উপায় খুঁজে বের করতে শুরু করে। সমস্যার মুখোমুখি হলেও আমরা সহজেই সমাধানের পথ খুঁজে পাই। লক্ষ্য আমাদের কাজকে আরও অর্থমহীন এবং কার্যকর করে। দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য স্থির করাও বড় লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। যেমন সকালে উঠে প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করা।
শিক্ষার্থী হিসেবে দৈনিক পড়াশোনার নির্দিষ্ট সময় নির্ধারণ করা বা স্বাস্থ্য সচেতন থাকার জন্য প্রতিদিন ব্যায়ামের সময় নির্ধারণ করা। এগুলো আমাদের মনকে প্রশিক্ষিত করে, ফোকাস বৃদ্ধি করে এবং বড় লক্ষ্য অর্জনের পথে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায়। মডেলিং, সফল ব্যক্তিদের অভ্যাস ও কৌশল অনুকরণ। মানুষের শেখার অন্যতম শক্তিশালী উপায় হল অনুকরণ বা মডেলিং। ছোটবেলা থেকে আমরা যা শিখি তার অধিকাংশই আসে অন্যদের দেখে। হাঁটা, কথা বলা কিংবা আচরণের ধরন, এসবই আমরা আমাদের চারপাশের মানুষদের অনুকরণ করে শিখি। একইভাবে জীবনে সফল হতে চাইলে সফল ব্যক্তিদের অভ্যাস ও কৌশলকে অনুসরণ করা একটি কার্যকরী পথ। সফল ব্যক্তিদের অভ্যাস পর্যবেক্ষণ। সফল মানুষরা সাধারণত কিছু নির্দিষ্ট অভ্যাস তৈরি করে নিয়েছেন যা তাদের সাফল্যের দিকে ঠেলে দিয়েছে, যেমন সময় মতো ঘুম থেকে ওঠা, নিয়মিত ব্যায়াম করা, প্রতিদিন বই পড়া, পরিকল্পনা তৈরি করা ইত্যাদি। এগুলো সাধারণ মনে হলেও ধারাবাহিকভাবে মেনে চললে জীবনে বিরাট পরিবর্তন আসে। যারা সফল হতে চান তারা প্রথমে সফলদের এই অভ্যাসগুলো পর্যবেক্ষণ করেন এবং সেগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন। চিন্তাধারা ও মানসিকতা অনুকরণ। সাফল্য কেবল বাহ্যিক কাজের উপর নির্ভর করে না, বরং মনের ভেতরের দৃষ্টিভঙ্গিও এতে বড় ভূমিকা রাখে। সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচকভাবে চিন্তা করেন, ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে নেন এবং সমস্যার ভেতরেও সমাধান খোঁজেন। যদি কেউ এই মানসিকতাকে অনুকরণ করতে পারে তবে তার নিজের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসবে। উদাহরণস্বরূপ, থমাস এডিসন অসংখ্যবার ব্যর্থ হওয়ার পরও বিদ্যুতের বাতি আবিষ্কারের পথে এগিয়ে গিয়েছিলেন। তার ধৈর্য, অধ্যাবসায় এবং দৃষ্টিভঙ্গি অনুকরণের মাধ্যমে আমরাও জীবনে প্রতিকূলতাকে জয় করতে পারি। কৌশল ও পদ্ধতি শেখা। সফল মানুষেরা যেসব কৌশল ব্যবহার করেন সেগুলো আমাদের জন্য শিক্ষা হতে পারে, যেমন ব্যবসায়ীদের ক্ষেত্রে বাজার বিশ্লেষণ, সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া, ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা, এসবই তাদের সাফল্যের কৌশল। খেলাধুলার ক্ষেত্রে নিয়মিত অনুশীলন, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা বজায় রাখা, এসব সফল খেলোয়াড়দের সাধারণ বৈশিষ্ট্য। যদি কেউ তাদের ব্যবহৃত কৌশল ও পদ্ধতি অনুসরণ করতে পারে তবে সে নিজেও ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাবে। রোল মডেল নির্বাচন। প্রত্যেক মানুষের জীবনে একজন বা একাধিক রোল মডেল থাকা জরুরি। রোল মডেল আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। যখন আমরা দেখি কোনো মানুষ তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে অসাধারণ কিছু অর্জন করেছে, তখন আমাদের মধ্যেও সেই বিশ্বাস জন্মায় যে আমরাও পারব। তবে অন্ধভাবে অনুসরণ না করে তাদের অভ্যাস ও কৌশল থেকে আমাদের জন্য কার্যকর অংশগুলো বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। প্রায়োগিক অনুশীলন। মডেলিং কেবল জানলেই হয় না, বরং প্র্যাকটিসও করতে হয়। যেমন যদি আমরা দেখি কোনো সফল লেখক প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে লেখালেখি করেন, তবে আমাকেও সেই রুটিন তৈরি করতে হবে। প্রথমে হয়তো অভ্যাস গড়ে তুলতে কষ্ট হবে, কিন্তু নিয়মিত অনুশীলন করলে সেটি জীবনের অংশ হয়ে যাবে। আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা। সফল মানুষদের অনুকরণ করতে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতায়। অনেকেই শুরুতে উৎসাহ নিয়ে অভ্যাস অনুকরণ করেন, কিন্তু কিছুদিন পর হাল ছেড়ে দেন। অথচ সফল মানুষদের মূল শিক্ষা হল কঠিন সময়েও ধৈর্য ধরে এগিয়ে যাওয়া। ধাপে ধাপে কর্মপরিকল্পনা তৈরি ও তা অনুসরণ। সফলতা শুধু আকাঙ্ক্ষা বা ইচ্ছাশক্তি দ্বারা আসে না। লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন সঠিক কর্মপরিকল্পনা এবং তা ধাপে ধাপে অনুসরণ করার ক্ষমতা। একটি সুসংগঠিত পরিকল্পনা আমাদের কাজকে সহজ করে, সময় ও শক্তি সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে এবং আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ফলপ্রসূ করে তোলে। পরিকল্পনার গুরুত্ব। পরিকল্পনা ছাড়া প্রচেষ্টা প্রায়ই অপ্রভাবশালী হয়। অনেক সময় মানুষ মনে করেন যে কেবল চেষ্টা করলে সবকিছু সম্ভব, কিন্তু বাস্তবে নির্দিষ্ট ধাপ ছাড়া প্রচেষ্টা অগোছালো হয়ে যায়। একটি পরিষ্কার কর্ম পরিকল্পনা আমাদেরকে নির্দেশ দেয় কোন কাজ কখন করতে হবে, কতটা সময় দিতে হবে এবং কোন কাজের প্রাধান্য বেশি। ধাপে ধাপে পরিকল্পনা তৈরি। 1. লক্ষ্য নির্ধারণ। প্রথম ধাপ হল স্পষ্ট লক্ষ্য স্থির করা। লক্ষ্য যত পরিষ্কার হবে, পরিকল্পনা তত কার্যকর হবে। লক্ষ্য লিখে রাখলে তা মনে রাখাও সহজ হয় এবং প্রতিদিনের কাজ সেই লক্ষ্য অনুযায়ী সাজানো যায়। 2. বিভাজন ও অগ্রাধিকার নির্ধারণ। বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা জরুরি। প্রতিটি ধাপ যেন সুনির্দিষ্ট এবং মাপযোগ্য হয়। উদাহরণস্বরূপ, যদি লক্ষ্য হয় ছাত্র হিসাবে পরীক্ষায় সাফল্য অর্জন,
তাহলে ধাপগুলো হতে পারে অধ্যায় ভাগ করে পড়া, দৈনিক পড়াশোনার সময়সূচি তৈরি, মক টেস্টে অংশ নেওয়া ইত্যাদি। 3. সময় নির্ধারণ। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত। সময়সীমা থাকলে আমরা অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে পারি, এটি আমাদেরকে ফোকাস রাখতেও সাহায্য করে। 4. সম্পদ ও সরঞ্জামের প্রস্তুতি। পরিকল্পনা কার্যকর করতে যা যা দরকার, যেমন বই, নোট, সফটওয়্যার অথবা যে কোনো প্রয়োজনীয় উপকরণ, সেগুলো আগেই প্রস্তুত করা উচিত। এটি কাজের মধ্যে কোনো বাধা সৃষ্টি হওয়া থেকে রক্ষা করে। 5. প্রয়োগ ও পর্যবেক্ষণ। পরিকল্পনা তৈরি করার পর তা ধাপে ধাপে অনুসরণ করা শুরু করতে হবে। প্রতিদিনের কাজগুলো শেষ হওয়া এবং অগ্রগতি পর্যবেক্ষণ করা জরুরি। যদি কোনো ধাপ সফলভাবে সম্পূর্ণ না হয়, তবে সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা যায়। ফলাফল যাচাই ও পুনঃমূল্যায়ন। পরিকল্পনা চালু করার সময় নিয়মিত ফলাফল যাচাই করা গুরুত্বপূর্ণ। লক্ষ্য অনুযায়ী আমরা কতটা এগিয়েছি, কোন ধাপগুলো ঠিকভাবে কাজ করছে এবং কোথায় উন্নতি প্রয়োজন, এগুলো পর্যবেক্ষণ করা হয়। প্রয়োজনে পরিকল্পনায় সামান্য পরিবর্তন আনা যায়, যাতে লক্ষ্য অর্জনে বাধা না থাকে। অনুশীলন এবং ধারাবাহিকতা। ধাপে ধাপে পরিকল্পনা তৈরি ও তা অনুসরণ করার মূল চাবিকাঠি হল ধারাবাহিকতা। শুরুতে হয়তো ছোট বাধা আসবে, কিন্তু নিয়মিত প্রচেষ্টা এবং পরিকল্পিত কাজের মাধ্যমে আমরা দক্ষতা বৃদ্ধি করি। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে অগ্রগতি অর্জন করাই বড় লক্ষ্য অর্জনের মূল রহস্য। মানসিক শক্তি ও ফোকাস। পরিকল্পনা অনুসরণ করার সময় আমাদের মনকে ফোকাস রাখার প্রয়োজন। ব্যর্থতা বা বিলম্বে হতাশ না হয়ে প্রতিটি ধাপের দিকে মনোনিবেশ করতে হবে। লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি কাজকে গুরুত্ব দিয়ে সম্পন্ন করা মানে হচ্ছে নিজেকে শক্তিশালী করা এবং সঠিক পথে এগিয়ে যাওয়া। স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য। জীবনকে পূর্ণতা দিতে গেলে শুধুমাত্র কোনো এক ক্ষেত্রের উন্নতি যথেষ্ট নয়। আমাদের স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্ক, এই তিনটি ক্ষেত্রের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। একটির ওপর অতিরিক্ত গুরুত্ব দিয়ে বাকি দুটি উপেক্ষা করলে জীবনে স্থায়ী সুখ ও সাফল্য পাওয়া কঠিন হয়ে যায়। স্বাস্থ্য জীবনের ভিত্তি। শরীর ও মনের সুস্থতা হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভালো স্বাস্থ্য ছাড়া ধন বা সম্পর্কের মাধুর্য পুরোপুরি অনুভব করা যায় না। স্বাস্থ্যকে রক্ষা করতে নিয়মিত ব্যায়াম, সুষম খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি অপরিহার্য। মানসিক চাপ কমানো এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখা শরীর ও মনের শক্তি বৃদ্ধি করে। যখন স্বাস্থ্য ভালো থাকে, তখন আমরা জীবনের অন্যান্য ক্ষেত্রেও পূর্ণ মনোযোগ দিতে পারি। সম্পদ, নিরাপত্তা ও স্বাধীনতা। আর্থিক সম্পদ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। তবে সম্পদ কেবল লক্ষ্য নয়, বরং জীবনের একটি হাতিয়ার। সঠিক বাজেট পরিকল্পনা, সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করা যায়। অর্থের অভাব মনের চাপ তৈরি করতে পারে, তাই নিয়মিত আয়-ব্যয় নিরীক্ষণ করে সম্পদের ভারসাম্য বজায় রাখা জরুরি। সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হলে এটি আমাদের স্বাস্থ্য ও সম্পর্ককেও আরও শক্তিশালী করতে পারে। সম্পর্ক জীবনের সৌন্দর্য। পরিবার, বন্ধু এবং সামাজিক সম্পর্ক আমাদের মানসিক সুখ ও সমর্থন দেয়। সম্পর্কের মধ্যে বিশ্বাস, স্নেহ, সহযোগিতা ও সমঝোতা থাকা আবশ্যক। যে কোনো সমস্যা বা হতাশার সময় ভালো সম্পর্ক আমাদের মানসিক শক্তি প্রদান করে। তবে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আমাদের সময়, মনোযোগ এবং আন্তরিকতা দিতে হয়। সম্পর্ককে উপেক্ষা করলে জীবন একাকিত্ব ও মানসিক চাপের দিকে ধাবিত হয়। ভারসাম্যের প্রয়োজন। স্বাস্থ্য, সম্পদ ও সম্পর্ক একে অপরের সাথে সম্পর্কযুক্ত। উদাহরণস্বরূপ, ভালো স্বাস্থ্য না থাকলে সম্পদ অর্জন করা কঠিন হয়ে যায়, আর সম্পর্কের সমস্যার কারণে মানসিক চাপ বাড়লে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আবার সম্পদ না থাকলে সম্পর্কেও অশান্তি দেখা দিতে পারে। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা অপরিহার্য। প্র্যাকটিক্যাল দিক। ভারসাম্য রক্ষা করতে হলে দৈনন্দিন জীবনের রুটিন পরিকল্পনা করা দরকার। সকালে স্বাস্থ্যকর অভ্যেস যেমন ব্যায়াম বা প্রাতরাশ, দিনব্যাপী কাজ বা আয়-ব্যয় সম্পর্কিত কার্যক্রম এবং সন্ধ্যায় পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এসব অভ্যাসে ভারসাম্য বজায় রাখা যায়।
প্রতিদিন ছোট ছোট পদক্ষেপে আমরা এই ভারসাম্য রক্ষা করতে পারি। মানসিক দৃঢ়তা এবং প্রাধান্য নির্ধারণ। ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের মানসিক দৃঢ়তা থাকা জরুরি। কখনো কখনো তিনটির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করতে হয়। উদাহরণস্বরূপ, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকলে তা প্রথমে সমাধান করা উচিত। সম্পর্কের সমস্যা থাকলে মন দিয়ে সমাধান খোঁজা দরকার। আর অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজনে সমন্বয় করে এগিয়ে যাওয়া উচিত। দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখা। জীবনে সফলতা অর্জনের জন্য শুধু প্রাথমিক উদ্দীপনা বা প্রেরণা যথেষ্ট নয়। যে কেউ শুরুতেই উৎসাহিত হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উদ্দীপনা কমে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ হল দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখা। এটি আমাদের প্রতিদিনের প্রচেষ্টা ধারাবাহিক রাখে, লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করার শক্তি দেয় এবং আত্মবিশ্বাস বজায় রাখে। উদ্দেশ্য সচেতনতা। দীর্ঘমেয়াদী প্রেরণা বজায় রাখার প্রথম ধাপ হল নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকা। যখন আমরা জানি কেন কিছু অর্জন করতে চাই, তখন আমাদের মন এবং মনোবল শক্তিশালী থাকে। উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি জানে যে সে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করতে চায়, সে তার প্রতিদিনের পড়াশোনাকে লক্ষ্য কেন্দ্রিক করে পরিকল্পনা করতে পারে। স্পষ্ট উদ্দেশ্য না থাকলে প্রেরণা সহজে ক্ষয় পায়। ছোট লক্ষ্য ও অর্জনের অনুভূতি। লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করা এবং প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখতে সাহায্য করে। প্রতিটি ছোট সাফল্য আমাদের মনকে উৎসাহিত করে এবং আরও কঠোর পরিশ্রমের জন্য প্রেরণা দেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো উদ্যোক্তা তার ব্যবসা বৃদ্ধি করতে চায়, তবে শুরুতে ছোট বাজার, ছোট উদ্যোগ এবং ছোট সাফল্য তার আত্মবিশ্বাস বাড়ায়। সৃজনশীল উদ্দীপনা। প্রেরণা ধরে রাখতে আমাদের মনকে নিয়মিত নতুন উদ্দীপনা দিতে হয়। এটি হতে পারে নতুন বই পড়া, প্রেরণামূলক বক্তৃতা শোনা বা সফল ব্যক্তিদের গল্প পর্যবেক্ষণ করা। নতুন ধারণা এবং উদ্দীপনা আমাদের মস্তিষ্ককে সতেজ রাখে এবং আমরা দীর্ঘমেয়াদে একই লক্ষ্য নিয়ে কাজ করতে পারি। পরিবেশ ও সহায়ক মানুষ। পাশের মানুষ এবং পরিবেশও দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো, যারা আমাদের অনুপ্রেরণা দেয় এবং আমাদের লক্ষ্যকে সমর্থন করে, তা আমাদের মানসিক শক্তি বাড়ায়। নেতিবাচক বা উৎসাহহীন পরিবেশ প্রেরণাকে ক্ষয় করতে পারে। নিজের অগ্রগতি পর্যবেক্ষণ। দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখতে অগ্রগতি পর্যবেক্ষণ জরুরি। প্রতিদিন, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে আমরা কতটা এগিয়েছি তা লক্ষ্য করলে আমাদের কাজের মানসিকতা শক্তিশালী হয়। যদি কোনো ধাপ ঠিকমতো কাজ না করে, তা সমাধান করার পরিকল্পনা তৈরি করলে আমরা হতাশ হই না। মনোবল ও ধৈর্য। দীর্ঘমেয়াদী প্রেরণা ধরে রাখতে সবচেয়ে বড় চাবিকাঠি হল ধৈর্য এবং মনোবল। যে কোনো লক্ষ্য অর্জনের সময় লাগে এবং পথে বাধা আসে। এই সময়ে আত্মবিশ্বাস বজায় রাখা এবং প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার দিকে মনোনিবেশ করাই দীর্ঘমেয়াদী প্রেরণার মূল ভিত্তি। নিজের প্রেরণার উৎস। প্রেরণার উৎস হিসেবে আমরা নিজের অভিজ্ঞতা, মূল্যবোধ এবং স্বপ্নকে ব্যবহার করতে পারি। প্রতিদিন নিজেদের উদ্দেশ্য মনে করিয়ে দেওয়া, ইতিবাচক আত্মসমালোচনা করা এবং অর্জিত সাফল্য স্মরণ করা আমাদের দীর্ঘমেয়াদী প্রেরণা বজায় রাখতে সাহায্য করে। সত্যিকারের ব্যক্তিগত শক্তি ব্যবহার করে পরিপূর্ণ জীবনযাপন। প্রত্যেক মানুষের মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের ব্যক্তিগত শক্তি, একটি শক্তিশালী শক্তি যা আমাদের মন, দেহ এবং মনোবলের মধ্যে নিহিত। এটি কেবল বাহ্যিক ক্ষমতা নয়, বরং আমাদের চিন্তা, আবেগ এবং কর্মকে পরিচালনা করার ক্ষমতা। যারা এই শক্তিকে চেনেন এবং সচেতনভাবে ব্যবহার করেন, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হন। নিজের শক্তিকে চেনা। প্রথম ধাপ হল নিজের ভিতরের শক্তিকে চেনা। আমরা সাধারণত নিজেদের শক্তি সীমিত বলে মনে করি, কিন্তু বাস্তবে আমরা অনেক বেশি সামর্থ্য রাখি। আমাদের ভেতরের শক্তি আমাদের চিন্তা, আবেগ এবং অভ্যাসে লুকিয়ে আছে। আত্মপর্যবেক্ষণ, ধ্যান এবং সচেতনতা আমাদের সাহায্য করে এই শক্তিকে আবিষ্কার করতে। যখন আমরা বুঝতে পারি আমাদের ভিতরে কী ধরনের শক্তি আছে, মনোবল, ধৈর্য, সৃজনশীলতা বা সমাধান করার ক্ষমতা, তখন তা সচেতনভাবে কাজে লাগানো সহজ হয়। চিন্তা এবং বিশ্বাসের শক্তি ব্যবহার। আমাদের চিন্তা এবং বিশ্বাসই
ব্যক্তিগত শক্তির মূল উৎস। ইতিবাচক বিশ্বাস এবং দৃঢ় মানসিকতা আমাদের শক্তিকে প্রসারিত করে। উদাহরণস্বরূপ, যদি আমরা বিশ্বাস করি যে আমরা কোনো সমস্যার সমাধান করতে পারব, তাহলে আমাদের মস্তিষ্ক সমাধান খুঁজে বের করার পথে কাজ করতে শুরু করে। অন্যদিকে নেতিবাচক বিশ্বাস আমাদের শক্তিকে সীমিত করে। তাই নিজের চিন্তাধারা সচেতনভাবে নির্বাচন করা এবং ইতিবাচকভাবে দিক নির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। আবেগকে শক্তিতে রূপান্তর। আমাদের আবেগও ব্যক্তিগত শক্তির অংশ। রাগ, দুঃখ বা ভয়কে আমরা দমন করার চেষ্টা করি, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করলে তারা শক্তি হিসেবে পরিণত হয়। উদাহরণস্বরূপ, রাগকে কাজে লাগিয়ে আমরা নিজের সীমা রক্ষা করতে পারি, দুঃখ থেকে শেখার সুযোগ নিতে পারি এবং ভয়কে সতর্কতা এবং প্রস্তুতির শক্তিতে রূপান্তর করতে পারি। আবেগের শক্তি সচেতনভাবে ব্যবহার করলে জীবন আরও পরিপূর্ণ হয়। কর্মের মাধ্যমে শক্তি প্রকাশ। ব্যক্তিগত শক্তি কেবল চিন্তা বা আবেগের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি কার্যকরী হলে প্রকৃত শক্তি হিসেবে পরিগণিত হয়। আমরা যখন আমাদের শক্তি ব্যবহার করে সঠিক কর্ম করি, যেমন লক্ষ্য নির্ধারণ, ধারাবাহিক প্রচেষ্টা, নতুন দক্ষতা শেখা, তখন তা আমাদের জীবনের মান বৃদ্ধি করে। প্রতিটি পদক্ষেপ আমাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং জীবনের পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়। সময় এবং প্রাধান্য নির্ধারণ। পরিপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের শক্তিকে সঠিক কাজে ব্যবহার করা জরুরি। সময় এবং শক্তির অপচয় এড়াতে প্রাধান্য নির্ধারণ করা উচিত। স্বাস্থ্য, সম্পর্ক, শিক্ষা বা পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আমাদের শক্তি সঠিকভাবে বিনিয়োগ করলে ফলাফল আরও শক্তিশালী হয়। ভেতরের শান্তি এবং স্থিতিশীলতা। সত্যিকারের ব্যক্তিগত শক্তি ব্যবহার মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং মানসিক শান্তি এবং স্থিতিশীলতা অর্জন। যখন আমরা নিজের শক্তিকে সচেতনভাবে ব্যবহার করি, তখন জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও আমরা স্থির থাকি। আমরা হতাশা বা হতাশাগ্রস্ত অনুভূতি থেকে দ্রুত পুনরায় শক্তিশালী অবস্থায় ফিরে আসতে পারি। এই ছিল আজকের আমাদের আলোচনা, কিভাবে আমরা আমাদের সত্যিকারের ব্যক্তিগত শক্তি ব্যবহার করে জীবনে পরিপূর্ণতা আনতে পারি। আশা করি এই তথ্যগুলো আপনার জীবনে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাকে আপনার লক্ষ্য অর্জনের পথে আরও দৃঢ় করবে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইকের বোতামটি চাপুন এবং আরও প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল কথামালা সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন ধরনের বিষয়বস্তু আরও দেখতে চান। স্মরণ রাখুন, আপনার শক্তি আপনার হাতেই, এবং আজই সেই শক্তিকে সচেতনভাবে ব্যবহার করা শুরু করুন।